দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আওয়ামী লীগে দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রার। অন্যান্য শীর্ষ সংবাদ। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি 2 বছরেও। প্রত্যর্পণে ভারতকে চিঠি। আইন ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। আমদানিকারক চক্রের কাছে 17 বছর নত ছিল দেশ। অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ। এবং জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উদযাপনে সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসি মানিক মিয়া এভিনিউতে আনন্দ আয়োজন। বৃষ্টি উপেক্ষা করেই বর্ষা বিপ্লবের গান উপভোগ। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেছেন ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে এই জাদুঘর। সরকার প্রধান বলেছেন অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। আর এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধারা। ২৪-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরোচিত প্রতিরোধ আর অকাতরে জীবনদানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদের। সরকারি গেজেট অনুযায়ী আন্দোলনে শহীদ হন ৮৪৩ জন, আহত হন ১৪৩৭০ জন। ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণে রাখতেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা অনুষ্ঠানে গণহত্যার বিচার ও জুলাইয়ের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। জুলাই আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মানুষের উপর ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন চালায় শেখ হাসিনার সরকার। আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের প্রত্যাশা জুলাই অভ্যুত্থানই যেন দেশের শেষ অভ্যুত্থান হয়। একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। সারা দেশের সকল সংস্কৃতির এটা পীঠভূমি হবে। নাগরিকের নিরাপদ ও মর্যাদা নিশ্চিতে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, রাবি, আপনাকে আমরা মূল আলোচনা একটু পরে যাব, তার আগে আপনাকে জানিয়ে রাখি যেহেতু আজকে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পরে আজকে বিকেলে জুলাই যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন এবং শহীদ পরিবারের সম্মানার্থে 2 ঘন্টার জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। খুবই স্বল্প সংখ্যক মানুষদেরকে নিয়ে সেখানে অনেক চেষ্টা করে সেখানে ভিতরে ঢোকার আমারও সুযোগ হয়েছিল। সেখানে আমি ঘুরে আমার যারা দর্শক আছেন তাদের জন্য কিছু তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। চলুন আগে আমরা দেখে আসি জুলাই জাদুঘরের ভিতরের চিত্র। চলুন দেখি প্রতিবেদনটি। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সে লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র। ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানের প্রতিচিত্র। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগাপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। জনরোষের যেই প্রতিফলন, সেটা এই মিউজিয়ামে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আসলে যুগ যুগ ধরে, এটা আমি মনে করি যে এটা
একটা প্রতীকী হয়ে থাকবে, যাতে কোনো শাসক এইরকম কোনো ফেসিবাদ বা এরকম দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাবে এই ধরনের চিন্তা যাতে না করতে পারে। এখান থেকে অনেক বড় একটা লেসন নেওয়ার আছে যে তারও পরিস্থিতি হয়তো বা তার অবস্থাটা এর চেয়েও খারাপ হতে পারে। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল তার বিচারটা যেন বর্তমান সরকার তাড়াতাড়ি করে। শুধু রায় দিয়ে থাকলেই হবে না, আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। জুলাই জাদুঘরটা বার্তা দেয় হচ্ছে যে ইন ফিউচার যে গভর্নমেন্টই আসুক না কেন তারা জানি ফ্যাসিস্টে কখনো আর পরিণত না হতে পারে। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাবি, আমরা প্রতিবেদনটি দেখলাম। সালেহী, আপনার রিপোর্টে আমরাও কিছু অংশ দেখলাম। সেক্ষেত্রে আপনি তো অনেক সময় ছিলেন, বাকিটা যদি একটু তুলে ধরেন। শুধুমাত্র জুলাইয়ের যে উত্তাল দিনলিপি সেটি ফুটিয়ে তোলা হয় নাই। পুরো গণভবন জুড়ে আসলে 17 বছরের যে কর্তৃত্ববাদী শাসন তার প্রতিটি দেয়াল জুড়ে আসলে সেই প্রতিচিত্রই ফুটিয়ে তোলা হয়েছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। যে কেউ দর্শনার্থী ওখানে গেলে আসলে আপনি মূলত 17 বছর শেখ হাসিনা যেই শাসনামল বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছিলেন, কতটা কর্তৃত্ববাদী তিনি হয়ে উঠেছিলেন, তার গুম খুন গণহত্যা থেকে তার সকল ধরনের অপকর্ম ওই লাল দালান অর্থাৎ গণভবন যেখান থেকে তিনি তার নির্দেশনা দিয়েছেন সেটি ছিল তার ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেটির কী পরিণতি হয়েছে সেটি আপনি দেখছিলেন। এবং জনগণ যারা আজকে বিশেষ করে শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত জুলাই যোদ্ধা যারা গিয়েছিলেন তারা বলছেন যে একদিকে যেমন বিচার করতে হবে জড়িতদের, অন্যদিকে তারা বলছেন পরবর্তী শাসক যারা শাসন করবেন বাংলাদেশের দায়িত্বভার যাদের কাঁধে থাকবে তারা যাতে এই জাদুঘর দেখে সিদ্ধান্ত নেয় যে তারা আসলে তাদের পরিণতিটা কী হয়েছিল। আজকে উদ্বোধন হয়েছে জুলাই স্মৃতি জাদুঘরের। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত ছিলেন এবং জুলাইয়ের যোদ্ধা এবং শহীদ পরিবারের সেই সদস্যদেরকে নিয়ে তারা সেখানে অনুষ্ঠানটি করেছেন। সেখানে তারেক রহমান বলেছেন যে এই প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যাসিস্টদের মুখোশ খুলবে এই জুলাই জাদুঘর, অর্থাৎ 17 বছরের তাদের যেই শাসন আমলের যে দুঃসহ স্মৃতি যন্ত্রণা তা দেখে মানুষ আসলে তাদেরকে প্রকৃতভাবে চিনবে যে কতটা ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ। এবং গণভবনের নিরপেক্ষ তিনি বলছেন যে যেই সাধারণ মানুষ বিশেষ করে জুলাই যোদ্ধাদের যে দাবি তিনি বিশ্বাসযোগ্য এবং বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং রাব্বি যে প্রতি জেলায় একটি করে সরকারি স্থাপনার নাম ওই জেলার যে শহীদরা রয়েছে তাদের নামে করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সালেহী, একটু যদি বলেন যে আজকে তো খোলা হলো, সাধারণ জনগণ কি দেখতে পাবে কবে থেকে? আগামীকাল সকাল থেকে অর্থাৎ 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য সেটি উন্মুক্ত থাকবে এবং 50 টাকা এবং 20 টাকার টিকিট নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি টিকিট আসলে সংগ্রহ করতে হবে। আজকে বলা হয়েছে সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। রাবি, আজকে একদিকে যেমন হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ তাদেরকে স্মরণ করা হচ্ছে, ঠিক একইভাবে আজকে কিন্তু রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান ছিল চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র। সেখানে আহত জুলাই যোদ্ধা এবং হচ্ছে শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আমরা সেই প্রতিবেদনটি এখন একটু দেখে নেব। অসংখ্য শহীদের রক্তে লিখিত 24 জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে 2 বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে উপস্থিত এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। 3রা আগস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে
আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়। মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। যাতে কোনো বিভাজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। সেক্ষেত্রে এই সভায় কি কি বিষয় উঠে আসলো? এই সভায় মূলত আমরা প্রতিবেদনেও খানিকটা দেখে ফেলেছি, যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো একটি ডকুমেন্টারি তথ্যচিত্র দেখানো হচ্ছিল, সেইখানে থেকে বিশেষ করে ওই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা মাহিন সরকার, তিনি সেখানে প্রথম আপত্তিটা উত্থাপন করেন। তিনি জানান যে এই যে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়েছে, সেখানে আসলে সঠিক ইতিহাসটা তুলে ধরা হয়নি। অর্থাৎ তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শুরুতে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, তাদের অবদানকে খাটো করে দেখা হয়েছে। তারপর কিন্তু এনসিপির নেতা আখতার হোসেন, সদস্য সচিব, যিনি ওই সময় অন্যতম একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়ে সেই বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তিনি কোথায় কোথায় ভুল আছে তিনি সেটা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে সময়ে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেটির জন্য আসলে ভুল তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে এটি একটি অসম্পূর্ণ তথ্যচিত্র হয়েছে। পরবর্তী সময়ে তারা সেটিকে আবার সম্পূর্ণ তথ্যচিত্র হিসেবে তারা আবার সেটিকে সংশোধন করে নেবেন। চলুন আমরা একটু দেখি যে আসলে সেই প্রোগ্রামটিতে, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে আর কি কি ছিল। তথ্যচিত্রে ভুলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি ক্ষমা চেয়েছেন, সেটি আপনাকে একটু আগে বলেছি। এবং জাতির মধ্যে বিভেদ কাম্য নয় বলেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলছেন যে তিনি সেই একই সঙ্গে সেখানে বলেছেন যে জুলাই আহত যোদ্ধা এবং যারা শহীদ তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে দেখে শুনে রাখা সরকারের পবিত্র দায়িত্ব, তিনি সেটিকে মনে করে দিয়েছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে এত বড় একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা আবার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছেন যে তারা ফিরে আসতে চান। তিনি বলছেন যে ফিরে আসুন, দেখা হবে রাজপথে, এরকম একটি ব্যাপার তিনি সেখানে সেই চ্যালেঞ্জ ছুটের মতো তিনি সেটা আসলে বলেছেন। পাশাপাশি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আসলে বিভিন্ন দলের মধ্যে নানাভাবে প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি বলছেন রাজনৈতিক দলের কেউ যখন জুলাইয়ের কৃতিত্ব নিয়ে তারা প্রতিযোগিতা করছে, তখন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসলে তখন তারা প্রতিযোগিতা করছে। এই সরকারি আয়োজনের পাশাপাশি তো বিরোধীরাও আজকে নানা আয়োজন সবাই ছিলেন। আজকে সারাদিনই ঢাকার বাইরে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কনসার্ট এবং বিভিন্ন জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাইয়ের বীর শহীদদেরকে সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে পুরো দেশ। রাজধানীতে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিরোধী দল জামাতের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোট তারা সেখানে একটি সমাবেশ করেছে। সেখানে জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এবং জামায়াতের আমির সেখানে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেখানেই ফ্যাসিবাদ
যেখানে ফ্যাসিবাদ দেখা দিবে তারা আসলে সেখানেই দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন। চলুন আমরা দেখে আসি সেই প্রতিবেদনটি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিন বিকেলে সংসদ সচিবালয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃঢ় হবে। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। এর আগে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাবি, আমরা আসলে বিরোধী দলের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তাদের যে কর্মসূচিটা আমরা দেখছিলাম আসলে রাজধানীতে, সেক্ষেত্রে তাদের মূল বক্তব্যগুলো কী কী ছিল? আপনি জানেন যে জামাত নেতৃত্ব দিয়ে 11 দলীয় ঐক্যজোট তারা আসলে এই সংসদ যেদিন থেকে রান করলো, অর্থাৎ যেদিন থেকে সংসদের যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের, সেদিন থেকে তারা জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন জেলায় সমাবেশ করছেন, বিভিন্ন পদযাত্রা করেছেন এবং সেটির ধারাবাহিকতায় তারা আজকে কিন্তু সেই একই দাবি নিয়েই সেখানে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তারা একটি সমাবেশ করেছেন। আমরা আসলে একটু দেখতে চাই যে সেই সমাবেশে আসলে তারা কি কি দাবি আজকে উত্থাপন করেছেন। যেখানেই অধিকার হরণ সেখানেই প্রতিরোধ বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন যে যেখানেই যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে, সেই গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা, বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। যদি সেটা না হয় তিনি সেটাকে আসলে অধিকার হরণ হিসেবে দেখছেন এবং বলছেন যেখানে অধিকার হরণ তারা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। একই সঙ্গে যে গ্যাস বিদ্যুৎ সংকটের যে সমাধানের জন্য তারা আহ্বান জানিয়েছেন। যে 11 দলীয় ঐক্যজোটের যে অন্য শীর্ষ নেতারা রয়েছেন সেখান থেকে আপনি আসলে দেখছিলেন যে খেলাফত মজলিস বাদে সবাই সেই সমাবেশে আজকে অংশ নিয়েছে এবং বর্তমান সময়ে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় গ্যাসের সংকট রয়েছে এবং বিদ্যুতের কিছু ভুতুড়ে বিল এবং লোডশেডিংয়ের বিরুদ্ধে তারা সেখানে দাবি জানিয়েছেন দ্রুত যাতে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ নগর জীবনের যে মানুষের নাগরিক যে সেবা তা যাতে দ্রুত তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে এই ধরনের কোনো ঘটনা আর না থাকে তা কমিয়ে আনার জন্য তারা হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আজকে হচ্ছে যে সংসদ সচিবালয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশ নিয়েছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন যে জুলাইয়ে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল তাদের মধ্যে সেই ঐক্যটা এখনও রয়েছে, তবে সেটি আরও বেশি সুদৃঢ় হবে যদি গণতন্ত্রকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া যায়। অর্থাৎ গণতন্ত্র যত বেশি সুদৃঢ় হবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তাদের আরও বেশি মজবুত হবে বলে নাহিদ ইসলাম জানিয়েছেন। রাব্বি, সালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। 5 আগস্ট ঘিরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সরকারি আয়োজন এবং বিরোধীদের বক্তব্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।
এবার অন্যান্য খবর। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব, তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটাই সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে 2 দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে বিভিন্ন স্থানে পাহাড় ধস, কয়েক ঘন্টা বন্ধ থাকে। সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে রাজধানীতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। 7টি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট ফর ডেমোক্রেসি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান উপভোগ করেন দর্শকরা। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে মেতেছে সারা দেশ। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি। বৃষ্টি বাঁধার কারণে আয়োজন শুরু হয় বিকেল 4:30টায়। প্রথমেই মঞ্চে এসে পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড দল লালন। এ সময় উন্মাদনায় ফেটে পড়েন দর্শকরা। এছাড়া অংশ নেয় মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে সহ আরও 7টি ব্যান্ড দল। কনসার্ট আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যারা আছেন প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা, পাশাপাশি সচিব মহোদয়, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটি আয়োজন করেছেন। জুলাই চেতনাকে ধারণ করেই এই কনসার্টের আয়োজন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তব্য দীর্ঘ না করে দর্শকদের ধন্যবাদ দিয়েই কনসার্ট উপভোগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমাদের বক্তব্য এখন কোনো বক্তব্য দেব না। এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। শবনব নিবিড়,
সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী নাইম হাসান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক 5 আগস্টের উৎসবে মেতেছে সারা দেশ। সোহরাওয়ার্দী উদ্যানেও তার ব্যতিক্রম নয়, যেখানে আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি। আজকে সারাদিন বৃষ্টি বাধা থাকলেও এই বৃষ্টি বাধাকে উপেক্ষা করেই কিন্তু হচ্ছে হাজারো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। যেই ঢলটা শুরু হয়েছিল আজকে বিকেল 4টার পর থেকে একে একে সোহরাওয়ার্দী উদ্যানের এই কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করেছে মোট 7টি ব্যান্ড, যার মধ্যে ছিল লালন, মাইলস, ওয়ারফেস সহ আরও জনপ্রিয় অনেক ব্যান্ড। এই যে কনসার্ট ফর ডেমোক্রেসি, এটি মূলত হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই কারণে আজকে বিকেলের পর থেকে কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল নেমেছে, যারা মূলত সেই 2 বছর আগের স্বৈরাচার পতনের যেই দিন 5ই আগস্ট, সেই জুলাই গণ অভ্যুত্থানের দিনকে স্মরণ করেই আজকে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হয়েছেন। এখানে নাচে গানে মেতে জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক 5 আগস্ট, সেই 5 আগস্টকে তারা স্মরণ করছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কনসার্ট ফর ডেমোক্রেসি, এই কনসার্ট ফর ডেমোক্রেসিতে এই মুহূর্তে স্টেজে পারফর্ম করছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এর আগে কিন্তু আরও বেশ কয়েকটি ব্যান্ড পারফর্ম করেছে, যারা গানের নাচের তালে হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। আমি যদি একটু বলতে চাই যে মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগেই হচ্ছে এই কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজন করা হয়েছে। সেই কনসার্ট ফর ডেমোক্রেসিকে ঘিরে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে বিকেল থেকে সাধারণ মানুষের যে ঢল, এটা কিন্তু তারা হচ্ছে এই যে জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে বারবার এখানে আসছেন। প্রত্যেকবার তারা হচ্ছে জুলাইকেই মনে রাখছেন। আমরা আজকে বিকেল থেকে এখানে একাধিকবার দেখানোর চেষ্টা করেছিলাম এই কনসার্টের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি কনসার্ট ফর ডেমোক্রেসি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা সরাসরি ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে জুলাই চেতনা ধারণ করার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সংসদের দায়িত্ব। সবাইকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকল্প নিতে হবে। এ সময় সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা এবং উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সচিবালয় কর্তৃক 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। স্বৈরাচারের দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুস্থ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আবৃত্তিকারকরা মানুষকে গণতন্ত্রমুখী করে, রাজপথমুখী করে মুক্তকামী মানুষ বানায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে জুলাই 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত নজরুল আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। বলেন, শিল্প সংস্কৃতিতে এতদিন আবৃত্তি সেক্টরের কোনো মূল্যায়ন ছিল না।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনে আইন পরিবর্তন করে আবৃত্তিকে শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাতের সময়ে আরও থাকছে। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুই দেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি যুক্তরাষ্ট্র। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমদানিকারক চক্রের কাছে দেশ 17 বছর নত ছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত। জ্বালানি সংকট নিরসনে তাই ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেছেন। 17 বছর একটি আমদানিকারক চক্রের কাছে দেশকে নত করে রাখা হয়েছে বলেই জনগণকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি প্রশাসক ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই দেশটা যেন এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময় দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম। বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর শীর্ষ অবস্থান হারিয়ে এক ধাক্কায় 5 নম্বরে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2 বছর পর আবারও 1 নম্বরে উঠে এসেছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেওয়া হয়েছে এমন তথ্য। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 5 দেশের তালিকায় 2 ধাপ এগিয়েছে যুক্তরাজ্য, তৃতীয় অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ স্থান দখলে নিয়েছে মালয়েশিয়া। 2025-26 অর্থবছরের রেকর্ড $3,558 কোটি 94 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সর্বোচ্চ $584 কোটি 89 লাখ এসেছে সৌদি আরব থেকে। 2024-25 অর্থবছরে রেমিটেন্স পাঠানো শীর্ষ 5 দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছিল $426 কোটি 44 লাখ। অর্থাৎ এক বছরে সৌদি থেকে আসা প্রবাসী আয় বেড়েছে $158 কোটি 45 লাখ বা 37.15%। 2023-24 অর্থবছরে রেমিটেন্স পাঠানোর শীর্ষ দেশের তকমা হারিয়েছিল দেশটি। রেমিটেন্স পাঠানোর হিসাবে এক বছরের চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে যেখানে $316 কোটি 46 লাখ প্রবাসী আয় এসেছিল যুক্তরাজ্য থেকে, সেখানে গেল অর্থবছর এসেছে $507 কোটি 20 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 60.27%। তৃতীয় অবস্থান ধরে রাখা সংযুক্ত আরব আমিরাত থেকে গেল অর্থবছর রেমিটেন্স এসেছে $458 কোটি 39 লাখ। এক বছরে বেড়েছে 9.97%। 2023-24 অর্থবছরে এই দেশ থেকে এসেছিল সর্বোচ্চ $463 কোটি 42 লাখ প্রবাসী আয়। পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে উঠে আসা মালয়েশিয়া থেকে 2025-26 অর্থবছরে $340 কোটি 37 লাখ প্রবাসী আয় এসেছে। 2024-25 অর্থবছরের তুলনায় যা 21.35% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ে, এতে মাটির চাপা পড়ে গুরুতর আহত হয় 8 বছর বয়সী রোহিঙ্গা শিশু নুনু জিয়া। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশাপাশি এদিন সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে, এতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। রাতের সময় হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন।
আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শীঘ্রই সমঝোতার আশা প্রকাশ করেছে তারা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেছেন, বুধবারের মধ্যে হরমুজ নিয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। এমনকি সমঝোতার মাধ্যমে প্রণালীটি খুলে গেলে ইরানের বন্দরগুলোর ওপর দেয়া সব অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। রাতের সময় ডারউইনে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্র্যাকটিস শেষে পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে ক্রিকেটারদের। এর আগে মঙ্গলবার লিটন দাস ছাড়া দলের বাকি ক্রিকেটার অনুশীলন করেন ডারউইনে। আজ দলের সঙ্গে যোগ দেন এলকেডি। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে প্র্যাকটিস করেন টাইগাররা। এরপর ফিল্ডিং ও নেট সেকশনে দীর্ঘ অনুশীলনের প্রস্তুতি ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। কাল থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে বাংলাদেশের সাদা বলের ফরম্যাটের অধিনায়ককে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। গণহত্যা নিয়ে অনুশোচনা নেই আওয়ামী লীগের। দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামাত আমিরের। নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।